হ্যাঁ, শোনেন, বাসায় প্রজেক্টটা বানায় আপনাদের নেক্সট উইকে ক্লাস, মানে নেক্সট সোমবার। আপনাদের শুধু সোমমঙ্গল, অনেক দিন কিন্তু সময় পাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমাকে কোনো এক্সকিউজ দিন না, আমি খুব বিপদে আছি। আপনাদের এই প্রজেক্টটা সাবমিট করতে হবে। আর কেউ কপি টপি করেন না, একটু নিজে বান, কষ্ট হোক। যদি একদম জঘন্য হয় আমি নিজে এখানে বসে ঠিক করে দিব। তার না না না, কোনো ডাটাবেস কানেক্টিভিটি না, প্রোটোটাইপ, শুধু ইন্টারফেস। হ্যাঁ, তো কারো যদি একান্ত না হয় আমি এখানে বসে বানাই দিব ভাই, তারপরে নিজে করিন। কারণ এগুলো কাজ নিজে না করলে হারাম, আপনি 2 দিন পর বিপদে পড়ে যাবেন, আপনার কোর্সটা কোনো লাভই হবে না, কোনো লাভ হবে না। ভাবতেছেন ফ্রি কোর্স, আর এমন কি সময়টা যে ইনভেস্ট করতেছেন, যে সময়টা ইনভেস্ট করতেছেন, আপনাদের এই সময়টা হচ্ছে জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি সময়। আপনারা এখন বুঝবেন না, পরে বুঝবেন আমার বয়সে আসলে। যাই হোক, এখানে আমরা দিচ্ছি প্রোটোটাইপ। অনেক জায়গায় ক্লাস নিতে ওই জন্য নামটা উল্লেখ করতে হচ্ছে, কিছু করার নেই। তো ফর্ম ওয়ানেই আমরা কাজ করি, তাই না? শুরুতে মেইন ফর্ম যেটাকে বানাবো সেটা আমি বিস্তারিত এর আগে বলছি। এটা কিন্তু এর আগে বলছি মেইন ফর্মে কী কী করতে হবে। আজকে একটু ফাস্ট হবে, একটু স্ট্যান্ডার্ড সাইজের বড় করে নেন। তারপরে এটা ইজ এমডিআই কন্টেনার ট্রু করেন। তারপর টুল বক্সে গমনপূর্বক কী যেন নেওয়া লাগে, মেনু। সুন্দর যাতে দেখতে লাগে স্ট্যাটাস স্ট্রিপ নেন, আর একটা টুল স্ট্রিপ নেন যাতে শর্টকাট মেনুগুলো পরে দেওয়া যায়। তারপর মেনুতে এসে ফাইল নামে একটা মেনু থাকে, অন্য সফটওয়্যারেও থাকে, আমার এখানেও আছে, এই জন্যই দিলাম, আর কিছু না, তাই না? তারপরে ইউজার নামের মেনু অন্য সফটওয়্যারে সাধারণত থাকে না, কিন্তু আমার এখানে আছে, কি আর করা যায়। এরপর যেগুলা সফটওয়্যারটা তো একটা সাজানোর ব্যাপার আছে, কিভাবে সাজাইলে সবচেয়ে সুন্দর হবে এবং পদ্ধতিগতভাবে হালাল থাকবে সেটা। এখানে আমি যদি রেফারেন্স নাম দিই, তাহলে ইউজারকে ট্রেনিং দেওয়ার সময় রেফারেন্স বারবার বলছি যে এই ডাটাগুলো একবার এন্ট্রিতে রাখবো, বারবার ওর রেফারেন্স ইউজ করবো। বাংলাদেশ একবার এন্ট্রি দিছি, ওর রেফারেন্স 1, তাহলে এরপর সব জায়গায় 1 বসে যাবে, তাই না? সব জায়গায় বাংলাদেশ পাবো। তাহলে রেফারেন্সে আমার যেটা আসে কান্ট্রি, এটা তো আর কোনো ক্যাটাগরি নাই, আছে অ্যাম্পারসেন্ট আর দিলাম না, কষ্ট লাগে। আপনারা দিয়েন, আপনারা পার পাবেন না, আমার তো আর কোনো মার্ক নেই, আমাকে পাস ফেল করানোর কেউ নাই। আপনারা একটু অ্যাম্পারসেন্ট দিবেন, অল্টার টল্টার সব যাতে ঠিকভাবে কাজ করে, দেখতে যাতে সুন্দর লাগে, একটা ব্যাপার, প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। ওকে, তারপর আমরা দিলাম সিটি। এগুলো কি আমরা জীবনে একবারে এন্ট্রি দিয়ে রাখবো না? কিন্তু মাঝে মাঝে, যেমন কয়েকদিন আগে সুদান স্বাধীন হয়ে গেল, সাউথ সুদান, নর্থ সুদান, তো ওদের ক্ষেত্রে কী হবে? সুদানটাকে সাউথ সুদান করবো এডিট করে, আর নতুন একটা এন্ট্রি দিব নর্থ সুদান, হয়ে গেছে। ডিলিট করবো না, ডিলিট করার প্রশ্নই আসে না, ঠিক আছে। এখানে আমরা একটা সেপারেটর ইউজ করি। এবার যদি আমি ব্র্যান্ড, ওয়ারেন্টি, কালার, সাইজ সব দিই, মেনুটা কত বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রোডাক্ট লিখি না কেন? হ্যাঁ, প্রোডাক্ট লিখি, লিখে প্রোডাক্ট রিলেটেড রেফারেন্সগুলো দিই, কিন্তু শুরুতেই ব্যাককেলের মতো প্রোডাক্ট দিয়ে থাকবো না, কারণ শুরুতে তো প্রোডাক্ট এন্ট্রি দিব না। প্রোডাক্টের রেফারেন্সের শুরুতে আসতে পারে ব্র্যান্ড, আমার কিন্তু সব মনে নাই। কালার, হ্যাঁ, ক্যাটাগরি, শুধু টাইপ, আর প্রোডাক্ট টাইপ লেখার টাইম নাই, কারণ প্রোডাক্টের ভিতর টাইপ মানে প্রোডাক্টেরই টাইপ। সাইজ, ছেলেটা ভালো, আমাকে হেল্প করতেছে। ইউনিট, তারপর ফাইনালি, হ্যাঁ, আর যেহেতু প্রোডাক্টটাই এখানে সবচেয়ে বড়, এখানে একটা সেপারেট ইউজ করতে পারেন। হ্যাঁ, যে প্রোডাক্ট দেওয়ার আগে ওগুলো দেওয়া লাগবে, ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট, মানে কেউ চাইলেই হুট করে রেফারেন্সে এসে প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবে না। সে কিন্তু বুঝে যাচ্ছে আমাকে আগে ব্র্যান্ড, ওয়ারেন্টি এগুলো এন্ট্রি দিতে হবে, দেন আমি প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবো। তাহলে তার ট্রেনিংটা তার মনে থাকবে না। ওকে, এরপরে আরও কিছু রেফারেন্স ডাটা আছে, যেমন কাস্টমারের। কাস্টমার দেওয়ার আগে কাস্টমারের কিছু রেফারেন্সিয়াল ডাটা দিতে হবে, যেমন ডেজিগনেশন, তারপর প্রফেশন, গন্ডার,
ও জেন্ডার এখানে হবে না, এমপ্লয়ির তো জেন্ডার আছে, ওটা কাস্টমারের জন্য হবে না, ওই জন্য জেন্ডার বাদ, এডুকেশন। আর 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 দিব না, আমি কেন খাটবো, আপনি পুরো সফটওয়্যার আমাকে বানাই নেওয়ার পায়তারা করছে আমাকে দিয়ে। কাস্টমার ইটসেলফ, কাস্টমার কি ইটসেলফ হবে? যদি বাচ্চা হয় ইট বলা যাবে, অসুবিধা নেই। এরপরে আসে হচ্ছে কি এমপ্লয়ি, এইখানে রেফারেন্সিয়াল ডাটাগুলো আসতেছে। আরও টার্মগুলো আপনি এইভাবে ক্যাটাগরাইজ করবেন, না হলে মেনু এত বড় হবে। কিন্তু এখন কি আর মেনু বড় হয়েছে? একদম লজিক্যাল একটা মেনু হয়েছে না? এরপর কি হবে? এরপর আমি কমিউনিকেশন নামে একটা মেনু নিব, বা ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন নাম দেই, এটা লজিক্যাল নেম। হ্যাঁ, আপনি যা খুশি তা নাম দেন, কিন্তু আপনার বুঝতে হবে মেনু একটা হয় রেফারেন্সের, আর একটা মেনু হয় ট্রানজ্যাকশনের, আর একটা মেনু হয় রিপোর্টের, যেখানে রিপোর্টগুলো দেখবে, এবং আর একটা মেনু হয় সেটিংসের, এবং আর একটা মেনু হয় হেল্পের। আর হেল্পের জন্য 4টা মেনু থাকতে পারে, কিন্তু ওই 4টা মিলে হেল্পের মেনু। রিপোর্টের 4টা মেনু থাকতে পারে এখানেই, ক্লায়েন্ট রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, এমপ্লয়ি রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্ট, থাকতে পারে 4টা আপনি এখানে দেন আর যেভাবে সাজান আপনার মর্জি, কিন্তু রিপোর্ট নামে একটা তো থাকতেই হবে সেগমেন্ট। আর ট্রানজ্যাকশনে কি হবে? ট্রানজ্যাকশনে কমিউনিকেশন হবে, কমিউনিকেশন হিস্ট্রি হবে। কারণ কি, আমি তো ডে বাই ডে প্রতিদিন নিত্য নতুন কমিউনিকেশন করব, নিত্য নতুন কমিউনিকেশন হিস্ট্রি আমার অ্যাড হইতেই থাকবে, তাই না? তারপরে ইমেল করব, SMS পাঠাবো, এগুলো সব কিসের মধ্যে হবে? তারপর ডেইলি প্রসেস যেটা হবে প্রতিদিন, সেটা থাকবে ট্রানজ্যাকশনের মধ্যে। ট্রানজ্যাকশন যে একটাই মেনু হইতে হবে এমন কোনো কথা কোনো সংবিধানে লেখা নাই, আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচার অনুযায়ী সাজাবে। যেমন ইমেল, SMS, কমিউনিকেশন, 3টা আলাদা মেনু করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? পাক্কা? আর যেগুলো শুধু আউটপুট ম্যানেজমেন্ট দেখবে, এগুলো সব থাকবে রিপোর্টে, তাদের ট্রানজ্যাকশনের ঢোকার দরকার নেই, ওগুলো সব থাকবে রিপোর্টে। এই সফটওয়্যার কীভাবে চালাতে হবে, কোন কিওয়ার্ডটাকে কী বলে, কোনটা কী টাইপের ইরর কোড আসলে, কারণ আমরা যে এক্সেপশন ধরি, কী ধরনের ইরর আসলে কী ধরনের কোথায় কোথায় চেক করবে, কী করবে, এগুলোর হেল্প ফাইল, ম্যানুয়াল ফাইলও আমাকে এখানে তৈরি করে দিতে হবে, তাহলে এই সফটওয়্যারটা হবে কমপ্লিট। এখন আমাকে বলেন তো, এই সফটওয়্যারটা এইভাবে কমপ্লিট করার পর ইউজার আসলে প্রতিদিন কোনটা বেশি ইউজ করবে? SMS, ইমেল, কমিউনিকেশন হিস্ট্রি, নিউ কাস্টমার, ফাইন্ড কাস্টমার, এই টাইপের 8-10টা ফিচার সারাদিনে বারবার ইউজ করবে না? ওগুলোর মেনু আছে না? আছে তো, ওগুলারই শর্টকাট আমরা এখানে বসাই দিব, বাটন নিয়ে নিই। বোঝা গেছে? এই যে যেই শয়তান ইউজাররা ইউজ করবে তারা লগ ইন করবে না, তাহলে এখানে তার নামটা দেন, কে লগ ইন করছে, কোন সময় লগ ইন করছে, কতক্ষণ ধরে আছে, লাস্ট কি অ্যাকশন নিছে, লাস্ট কী কাজ সে করছে, এবং তার লগ আউট টাইম বা আর কতক্ষণ থাকতে হবে সেগুলো যদি থাকে থাকবে। এখন আপনাদের এই যে এইটুকু আমি সাজাই দিলাম, যেটা আপনারা বুঝতেছিলেন না বা কনফিউশনে ছিলেন, এখন কি করতে হবে? ও একটা জিনিস বাদ গেছে, এখানে নতুন আর একটা মেনু হইতো, দিলাম না, অনেক কিছুই বাদ গেছে, আমি নিজেও তো পারি না রে বাবা, কারণ জেন্ডারটা কমন, কাস্টমারেও আছে, এমপ্লয়িতেও আছে, অনেক জায়গায় আছে। তাহলে কাস্টমার এমপ্লয়ি 2 জায়গায় জেন্ডার দিব নাকি বাইরে কমন রাখবো? সেটাই ভালো হয়েছে না? পাক্কা? এবার রেফারেন্সে আসেন, কান্ট্রির ডিসপ্লে পেজ করে দিছি না? কি থাকে? একটা গ্রিড ভিউ, তারপর সার্চ, নিউ, এডিট, ডিলিট, প্রিন্ট, ড্যাশবোর্ড থাকে না কান্ট্রি? একইভাবে কি হবে? সিটির ড্যাশবোর্ড হবে, সিটি ক্লিক করলে ওই ড্যাশবোর্ডে যাবে, একইভাবে প্রত্যেকটারই ড্যাশবোর্ড হবে। এখন আপনি কত যাবেন, এটা আধা ঘন্টার ব্যাপার, এইভাবে বলে লাভ নাই, ডিজাইন করতে অনেকক্ষণ লাগে, বাটন বসানো, টেক্সট বক্স বসানো। আবার ওই যে আপনার প্রোডাক্টের ড্যাশবোর্ডে গেলেন, সার্চটার সবই আছে, নিতে ক্লিক করলে নিউ ফর্ম আসতে হবে, যাতে আমি ক্লায়েন্টকে দেখাইতে পারি এই যে নিউ ফর্ম, এইভাবে এই এন্ট্রি দিতে হবে। এখন তো ডাটাবেস নাই, দেখাইতে পারতেছি, কিন্তু পুরা ব্যাপারটা থাকতে হবে। আবার এডিটে ক্লিক করলে এডিট ফর্ম, ওই নিউ ফর্মের মতো আপাতত কপি করে চালাতে পারবে, পরে কোড করলে তার কপি হবে না, কারণ নিউয়ের কোড আলাদা আর এডিটের কোড আলাদা। ডিলিটে ক্লিক করলে কিছু করার দরকার নেই, প্রিন্টে কিছু করার দরকার নেই। তাহলে একটু করা যাবে কিনা এক সপ্তাহের মধ্যে? তারপরেও কোনো কনফিউশন থাকলে, কোনো ঝামেলা থাকলে আমাকে বলুন, আমি দেখা দিচ্ছি। তাহলে এই প্রজেক্টটা আমাকে দিলে আমি ওইদিকে ম্যানেজমেন্টকে চুপ রাখতে পারতেছি,
ঠিক আছে, এমনিতে আমার দুইটা ভার্সিটি পড়ছে, আমি খুব বিপদের মধ্যে আছি, নিয়ম কিন্তু একটা ভার্সিটি। আপনার ট্রেনে কি খাওয়াছেন না খাওয়াছেন তার পেট খারাপ হচ্ছে। বুঝছি, ও বলছে যেমন কান্ট্রি সিটি, আচ্ছা একই ওয়ার্ড যদি থাকে এম্পারসেন্ট কোথায় দিবে, সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি কান্ট্রিতে তো সি এর আগে এম্পারসেন্ট দিচ্ছেন তাই না, তাহলে অল্টার শেপে সি সাপ্লাই কাজ করবে, আর সিটিতে তো আর সি এর আগে দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনি টি এর আগে দেন এম্পারসেন্ট। এইবার এই সফটওয়্যারটা যখন আমি রান করব, ইউজারকে কীভাবে হেল্প করবে দেখেন। আয় বাপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। এই যে অল্টার আর আর এর নিচে রেফারেন্সের আর এর নিচে আন্ডারস্কোর পড়ছে, খেয়াল করছেন? আর এবার কান্ট্রির সি এর নিচে পড়ছে আর সিটির টি এর নিচে আন্ডারস্কোর, ইউজার বুঝে যাবে কোনটা চাপলে কী হবে। এখন প্রোডাক্টের ভিতর যদি সি দিয়ে আবার থাকে ক্যাটাগরি, তাহলে সমস্যা নাই, আর চাপার পর আপনি পি চাপলেন, পি চাপলে এটা এক্সপ্যান্ড হবে, এবার সি চাপলে ক্যাটাগরিতে যাবে, সিটি বা কান্ট্রিতে যাবে না, কারণ লেটেস্ট যেটা এক্সপ্যান্ড হয়ে আছে সেটা সবসময় কার্যকর হবে। তাহলে এইটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এটার জন্য কোনো ফিল্ড ম্যানুয়াল বা কোনো নিয়ম নীতি নাই, বোঝা গেছে? তবে আমি সাজেস্ট করব যারা একসাথে থাকেন, একসাথে যাদের হওয়ার সুযোগ আছে, 4-5 জন মিলে একটা কাজ একবারে করবেন, ওটা একজন নিয়ে নিল, আর 4 জন বাকি আছে আবার করবেন, ওটা আর একজন নিল আবার করবেন। এটা করলে হবে কি, আপনার আলাদা করে আর প্র্যাকটিস করা লাগবে না, আলাদা করে মুখস্থ করা লাগবে না, এবং ক্লাসে আমি যত কথা বলছি 5 জনের কারো না কারো মনে থাকবে, ভুল হওয়ার চান্সটা কম হবে এবং কাজটাও আনন্দের মধ্যে হবে। ওই যে মাঝখানে ব্রেক নেবেন, বাইরে যাবেন, আনন্দ তো, বোঝা গেছে? এবার আমাকে কি দিবেন, আমাকে সোর্স কোড দেওয়ার কোনো দরকার নাই, আমি সোর্স কোড দিয়ে কি করব? হ্যাঁ, আমি নিতান্তই গরিব মানুষ, আর আমার কাছে এরকম হাজার হাজার সোর্স কোড আছে। এই সলিউশন এক্সপ্লোরারে যাবেন একবার বিল্ড করার পর, এখানে গিয়ে এই প্রজেক্টে রাইট ক্লিক করে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, বিন ডিবাগ, এখানে যে ইএক্সিটা পাবেন পুরাটাই কপি করে দেন একটা ফোল্ডারে জিপ করে, এই ইএক্সিটা যে কোনো জায়গায় রান করলেই আমি ওইটাই পাবো। ঠিক আছে, পরবর্তীতে প্রজেক্ট যখন কমপ্লিট হবে তখন আমার করতে হবে কি, ক্লায়েন্ট মেশিনে দেওয়ার জন্য এটা একটা সেটআপ প্রজেক্ট তৈরি করতে হবে। সেটআপ প্রজেক্ট কিছু না, একটা জাস্ট সফটওয়্যার, সেখানে বলে দেওয়া থাকবে এই ইএক্সি এটা সি প্রোগ্রাম ফাইলে কোন ফোল্ডারে যাবে, আমার কোম্পানির নামে একটা ফোল্ডার হবে সেটার ভিতর যাবে, তারপরে এইটা শর্টকাট একটা যাবে ডেস্কটপে, একটা যাবে প্রোগ্রাম ফাইলে, প্রোগ্রাম ফাইলে কোনো ফোল্ডারের ভিতর যাবে নাকি সরাসরি যাবে, তারপরে রেজিস্ট্রি ভ্যালু যদি লাগে, এদিক ওদিক সেটিংস যদি লাগে সেগুলো। তাহলে সেটআপ প্রজেক্ট এমন কিছু না, ওটা আধা ঘন্টায় দেখায় দেওয়া যাবে, কিন্তু আমাকে আপাতত এইটা দিতে হবে। এগুলা জিপ করে, এই ফোল্ডারটা জিপ করে আপনাদের যে আইডি আছে, আইডি না সরি আইডি দিয়ে তো চেনা যাবে না, আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে বিডি স্কুলের যে ইমেল অ্যাড্রেসটা আছে, শুধু ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে নামটা দিবেন। ঠিক আছে, এখন ফাইলের নামে তো ডট দেওয়া যায় না, ও ডট দেওয়া যাবে, এখন যদি ডট না দেওয়া যায় তাহলে ওখানে লিখে দেবেন ডট ডিওটি, অ্যাড্রেস যদি না দেওয়া যায় এটিটি কিছু একটা লিখে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি, ব্র্যাকেটের ভিতর এটিটি এরকম কিছু একটা লিখে দিবেন, তাহলেই হবে। যা ইমেল অ্যাড্রেসটা দিলে আমি ওইভাবে ওদেরকে সাবমিট করব ফেসবুকে, গ্রুপে, অথবা পেন ড্রাইভে আমার কাছে নেক্সট উইকে। যারা পেন ড্রাইভ আনবেন না গ্রুপে আপলোড করে ক্লাসে ঢুকতে হবে, আর যারা পেন ড্রাইভে আনবেন তা তাদেরকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে, পেন ড্রাইভে তো আছে, আমি নিয়ে নিব। বোঝাইছে ব্যাপারটা? আবার বলছি ব্যাপারটা ইম্পর্টেন্ট, আমি চাপে আছি, ওদের আমার নিজের দোষে চাপে নাই, আপনাদের দোষে। জিপ ইএক্সি নিবে না, জিপ ফাইল, হ্যাঁ জিপের ভিতরে ইএক্সি থাকলে ঝামেলা করে। লিঙ্ক দিবেন, যার গুগল ড্রাইভে আপলোড করবেন, নিজেরও থাকলো লিঙ্কটা দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে যে লিঙ্কটা দেখবে সেই যাতে ডাউনলোড করতে পারে। সবার আবার আউটলুক থাক, সবাই ইয়ে করেন, পেন ড্রাইভে নিয়ে আসেন, একান্ত পেন ড্রাইভ না থাকলে ওই ড্রাইভে আপলোড করে লিঙ্কটা শেয়ার করেন। ঠিক আছে।
ক্লোজ করে দিলাম। ওহো, ক্লোজ করা ঠিক হয়নি। আচ্ছা, কিছু সময় আছে, আমি ব্রেক ট্রেক নিব না তো, আজকে একবারে শেষ করে চলে যাবো। আর বেশি না, আধা ঘন্টা জ্বালাবো আপনাদের। সাতটা না, খাইলে কি হবে? সময় কম বেশি না, এমনও দিন যাবে আমি আধা ঘন্টা ক্লাস নিয়ে চলে যাবো, এমনও দিন যাবে 9টা বাজে ছাড়বো না। টপিক্স ওয়াইজ, যেই টপিক্স, হ্যাঁ, আমার ওই ইয়ে নেই যে 2.5 ঘন্টা করে ক্লাস নিতে হবে এমন কোনো কিছু নাই। যেটা যেদিন সামঞ্জস্যপূর্ণ ওইটা ওই দিন হয়ে যাবে। যেমন এখন ফাইলে কি হবে? আমরা সফটওয়্যার না মানে ইউজ করছি তো, সেগুলো তো ফাইলে কি থাকে? ওপেন নিউ সেভ। এখানে কি ওপেন করব? এখানে ওপেন করার কিছু নাই, সেভ করার কিছু নাই। ভাই কি প্রিন্ট করব? যেই ড্যাশবোর্ডের সাথে তো প্রিন্ট আছে, এইখানে আবার কি প্রিন্ট করব? স্যার এখানে রিস্টার্ট হইতে পারে, এক্সিট হইতে পারে, এক্সিট হতে পারে। এই যে কোম্পানির ডাটাগুলো সেভ করা হচ্ছে ডে বাই ডে প্রসেস, ওরা তো আর অনলাইনে সার্ভার কিনে যে রাখবে এমন কোনো গ্যারান্টি আছে? লোকাল একটা পিসিকে সার্ভার করতে পারে, যেটা কিন্তু আমাদের শিখতে হবে স্কুল সার্ভারে কীভাবে একটা পিসিকে সার্ভার করা হয়। বাকি সবাই একটা ডাটাবেজেই কাজ করবে, সবাই একটা পিসিতে দিল। এমন কথা হচ্ছে ওই পিসিটা তো নষ্ট হয়ে যেতে পারে। এখন এই করা যায়, ওই করা যায়, ব্যাকআপ অনেক প্রসেস আছে। তাহলে আমার এই সফটওয়্যারের জন্য কী প্রসেস করবো? এটার ইউজার তো আর আইটি এক্সপার্ট না যে রেড করে রাখবে, এই করে রাখবে, ওই করে রাখবে। তাহলে তাকে বলে দিতে হবে প্রতিদিন কাজ শেষ করার পর সে যেন ব্যাকআপ নেয়। ঠিক আছে? এখানে যদি 10-12 কোটি ডাটাও হয়, তার ব্যাকআপের সাইজ, ডাটাবেসটা এই ডাটাবেসটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তার ব্যাকআপের সাইজ হয়তো 250-300 মেগাবাইট পর্যন্ত যাবে। আর যদি ফাইল টাইলগুলো বেশি হয়ে যায়, তখন এটা 2, 4, 5, 10, 20 গিগাও হয়ে যেতে পারে। আপনার যেই লোকটা রেসপন্সিবল এটা ক্লোজ করার জন্য, তার কিন্তু প্রতিদিন অফিস শেষেও 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে ব্যাকআপ নেওয়ার জন্য। কেন সে প্রতিদিন ব্যাকআপ দিবে? কোনো কারণে যদি সার্ভারটা নষ্ট হয়ে যায়, তার সব ডাটা শেষ না। আর যদি ব্যাকআপটা প্রতিদিন দেয়, যেদিনই নষ্ট হয়ে গেল বা পিসিটা নতুন করে সেট করতে লাগবে, নতুন করে সেট আপ দিল, ওই ডাটাবেস সব নতুন করে হলো, তার সফটওয়্যারটা ওপেন করে রিস্টোর করে দিবে আগেরটা। রিস্টোর করে দিলে হবে কি, একদম গতকালকে যেই সিনারি ছিল আজকে সব ঠিকঠাক করার পর সেম সিনারি চলে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আরও কিছু ইস্যু আছে, যদি ওইরকম ইস্যু হয়, যেমন ডাটাবেসটার সাইজ হয়ে গেছে 40 গিগা, ডাটাবেসটা সেট আপ করা আছে সিতে জায়গায় আছে 40 গিগা। এখন কেমনি কি সিতে কি আর রাখা সম্ভব? তাহলে ডাটাবেসটা ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। ডাটাবেসটা ফিজিক্যালি ডিস্ট্রিবিউট করতে গিয়ে দেখা গেল যে কমিউনিকেশন হিস্ট্রি এইটারই সাইজ 35 গিগা, বাকি টেবিলগুলো মিলে 5 গিগা। একটা টেবিলকে কী করা যায়? টেবিলও পার্টিশন করা যায়। এখন কোনো একটা অর্গানাইজেশনের ডাটাবেস যদি এই পর্যায়ে খুলে পেঁপে ওঠে, তখন তাকে অবশ্যই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আলাদা একজন রাখতে হবে। তখন আমি আর তাকে সাপোর্ট দিব না। বুঝতে পারছি নাকি বুঝেন নেই? অনেকে আছে না, পকেটে 5,000 টাকা কিন্তু আপনার কাছে আসে ধাচ্ছে, তো চা খাওয়া, এই খাওয়া খেতে লাগছে, ওইরকম অবস্থা। আরে আপনার লাখ লাখ কোটি কোটি টাকার ডাটা, আর আপনি আমার কাছে ফাও সাপোর্ট চাচ্ছেন। আপনার এখন ডাটাবেস মেনটেন করার জন্য আলাদা সাপোর্ট লাগবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে ওই পরিসরে আমরা চিন্তা করবো না, আমাদের এই পর্যায় পর্যন্ত। কিন্তু ওই পরিসর পর্যন্ত কথা তো উঠবে, প্রশ্ন তো জাগবে, মানে প্রশ্ন করবো, কথা উঠাবো, আমরা জেনে রাখবো। কিন্তু ওগুলা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ব্যাপারে খুব বেশি আমি আগাবো না, সম্ভব হবে না। ঠিক আছে? তাহলে ফাইল মেনুতে একটা প্রথম থাকবে হচ্ছে প্রোফাইল। কারণ এই কোম্পানি যত রিপোর্ট প্রিন্ট করবে কোম্পানির নাম থাকবে না। এখন আমরা শুরুতে করতাম কি, আমি শুরুতে করতাম কি, প্রোফাইলে কোম্পানির নামটা ফিক্সড করে দিতাম। পরে দেখলাম কোম্পানির নাম চেঞ্জ হয়, ও এক দোকানের জন্য কিনছে, ওই দোকান বন্ধ, আর এক দোকানে চালায়, আবার চেঞ্জ করে দেওয়া, আবার চেঞ্জ করে দেওয়া। তারপরে দেখলাম যে না, এখানে একটু মন মানুষটা বড় করার দরকার। আপনারা বিভিন্ন জায়গায় শোনেন না যে একটা সফটওয়্যার যদি একটা ইউজার ইউজ করে, এক মেশিনে ইউজ করলে 50,000, 2 মেশিনে ইউজ করলে 1 লাখ, 4 মেশিনে ইউজ করলে 1.5 লাখ।
এটা সম্পূর্ণ ভুয়া। এরা জাস্ট মনে করেন যে মানুষের পকেট কাটার জন্য নামছে। সফটওয়্যার তো সফটওয়্যার, একটা পিসি থেকে আর 1 কোটি পিসি দেবো। আমি সফটওয়্যার কোম্পানিকে দিয়ে দিব, তার 250 পিসি হোক আর 2.5 কোটি পিসি হোক, আমার কি? তাহলে ব্যাপারটা আমার এটার একটা স্ট্যান্ডার্ড প্রাইস হবে। আর প্রাইসিংটা কেমন হয়? একজন আমাকে ফেসবুকে খুঁজতেছে প্রাইসিংটা কেমন হয়, সে কই? আপনি আর বললেই তো হয়, এটা তো আর অপরাধমূলক কিছু না। আমার কাছে যে কোনো অবস্থায় জানতে না চাওয়া, না বুঝে গোপন করা, ঠিক আছে, এটা অপরাধ। আর কোনো কিছুই অপরাধ না। আপনি যদি আমাকে এইভাবে বলেন এটা বুঝে নেই আমার তাদেরও কোনো সমস্যা নেই, যে অ্যাঙ্গেলে বলেন যেভাবে বলেন কোনো সমস্যাই নেই। কিন্তু জানতে না চাওয়া, চুপ থাকা, বিরক্ত হবে কিনা এই ভয়ে, আরে ভাই বিরক্ত হইতে পারে, দুটো মাইক দিয়ে বললাম, সমস্যা আছে? বলতে হবে। প্রাইসিংটা কিভাবে হবে? এই যে প্রোটোটাইপটা তৈরি করলাম, কয়দিন লাগবে? একদম খুব সিনিয়র প্রোগ্রামারের অনেক কিছু রেডিই থাকবে, তার হতে 1 দিন লাগবে। তা এটা যেহেতু বিজনেস পারপাসে লিফলেট টিপলেট, এটা তো আমি ক্লায়েন্টের কাছে নিতে পারি না। এটা যাক 1 দিন লাগলো, 2 দিন লাগলো। এই সফটওয়্যারটা ডেভেলপ করতে কয়জন ইনভলভ হইতে হবে? যদি একটা সফটওয়্যার ফার্মে 8 ঘন্টা টাইম ধরি, এবং যদি ধরি যে জুনিয়র প্রোগ্রামার আছে 6 জন, ঠিক আছে, আর মাঝামাঝি লেভেলের প্রোগ্রামার আছে 2 জন, সিনিয়র প্রোগ্রামার আছে একজন সিস্টেম অ্যানালিস্ট আছে, তাহলে এদের সবার মিলে এই সফটওয়্যারটা তৈরি করতে, ডকুমেন্টেশন করতে, সব কিছু করতে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যাতায়াত সব মিলে 2 মাস লাগবে। টেস্ট সব কিছু। তাহলে এই সবার 2 মাসের স্যালারি কত? যারা যারা ইনভলভ, আরও অনেকে থাকতে পারে তারা এই সফটওয়্যারে ইনভলভ না, এই সফটওয়্যারটা বানাইতে গিয়ে যারা যারা ইনভলভ, তাদের 2 মাসের স্যালারি টোটাল কত গেল? একটা। সেকেন্ড, এরা কিছু রিসোর্স ইউজ করছে না, যেমন চা কফি তো খাইছি, ঠিক আছে, যাতায়াত ভাড়া বা এটা সেইটা, অ্যাকোমোডেশন এটা নিচে ক্লায়েন্টের কাছে যাওয়ার সময়, ফোনের বিল নিচে, এই সময়টা ডিভাইস ইউজ করছে, মানে কম্পিউটার ইউজ করছে। আমি কম্পিউটারগুলো ধরছি 4 বছর চালাবো, তাহলে 6টা কম্পিউটার ইউজ করছে 3 লাখ টাকা, 4 বছর চালাবো। আমি কম্পিউটার প্রাইস কি 1 মাসে একবারে ধরছি না, ওটা একটা ডিপ্রিসিয়েশন কস্ট ধরছি। তাহলে এই 2 মাসে ওই কম্পিউটার 2টার রেট কত, কস্ট কত? কম্পিউটার 2টা 4 বছর চলবে স্ট্যান্ডার্ড টাইম, তাহলে 2 মাসে কত কস্ট আসে? 2 মাসে কত কস্ট আসে সেটা ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এরপর আসে একটা কনসালটেন্সি ফি। সফটওয়্যার ফার্মে যারা সফটওয়্যারের সাথে ইনভলভ, তাদের উপরেও এগুলো বস বসে আছে না, সাইন করা, এই করা, ওই করা, ওরা কি ফাও? ওদের একটা স্ট্যান্ডার্ড ফি ধরতে হবে। তারপর টোটাল যে কস্টটা আসতেছে, এই কস্টটা আপনি কত পার্সেন্ট লাভ করার টার্গেট নিয়ে না আসুন, আপনার একটা কি বলে মেনু ফেসটা না কি আছে না, আপনার অর্গানাইজেশনের একটা গোল আছে না, আমি 20% লাভ করবো, নাই 20% লাভ করবো, তাহলে এই যে খরচগুলো ধরলেন এর উপর আপনি 20% বেনিফিট অ্যাড করবেন। তারপর এই সফটওয়্যারটা যে আপনি ক্লায়েন্টকে দিবেন, তার সাথে একটা কথা হয়েছে যে 6 মাস পর্যন্ত আপনাকে সময় দিলাম, আমার সফটওয়্যারে যদি আমার রেসপন্সিবিলিটির কোনো ভুল থাকে, যে আমি ভুল করছি, ঠিকভাবে বুঝে নাই, সেগুলো 6 মাসের মধ্যে আমি ফ্রি আপডেট দিব। 6 মাস ওইটার খরচকে ধরবে, তাহলে প্রতি মাসে মেনটেন্যান্স পারপোজ, যাতায়াত পারপোজ, বা কাউকে একজনকে পাঠাবো, তার পিছনে আমার 10,000 করে ব্যয় হবে, তাহলে 6 মাসের 60,000 যোগ করেন। আরে ভাই কিছুই ফ্রি নাকি? টাকা নিয়ে তারপর ফ্রি? আপনার ব্যাপারটা লজিক্যালি বোঝেন, টাকা ছাড়া কিছুই না। এবং এই 6 মাসের মধ্যে যদি কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, এটা তো এরকম না, আমরা ভাবছিলাম এরকম, কিন্তু এরকম না, এরকম হবে, তাহলে সেইটার জন্য বাজেটিংটা কী হবে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? যাই হোক এগুলো। এরপরে আপনার আসবে হচ্ছে পেমেন্ট প্রসেসিং। সফটওয়্যারটা আমাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে, কোম্পানি থেকে একটা ওয়ার্ক অর্ডার, আপনি কাজ শুরু করেন, সব কিছু আমরা সব ডকুমেন্ট, প্রথমে প্রপোজাল থাকবে, প্রপোজাল অ্যাপ্রুভড হবে, তারপরে সেটা নিয়ে মিটিং বসবে, ওদের কী ডকুমেন্ট থাকবে, তারপরে ওরা ওয়ার্ক অর্ডার দিবে। ওই প্রপোজালেই লেখা থাকবে আমাকে 50% অথবা 30% অথবা এত লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এটা সহ ওয়ার্ক অর্ডার সহ দিতে হবে, ওই দিন থেকে কাজ শুরু হবে। বোঝা গেছে ব্যাপারটা? যেদিন ওয়ার্ক অর্ডার দিবে বা প্রপোজাল দিবে ওই দিন তো খুশি, পার্টি হবে অফিসে, তার 2 দিন পরে হলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শুরু হবে, এই ডাটাবেসটা তৈরি করার পূর্ববর্তী মুহূর্ত। আর কোনো কোশ্চেন আছে এর মধ্যে? প্রাইসিং কীভাবে হয়? খুব সহজ ব্যাপার, পাক্কা, বাংলাদেশে এগুলো খাটে না।
আরে না এখানে পজ সফটওয়্যার বানাইতে লাগছে আমার 2 মাস। এখন এটা আমি এক্সট্রা সময় 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় বসে বসে টিভি দেখতে দেখতে বানাইছি। সেই হিসাবেও আমার এটা দেখা আমাকে মিনিমাম 1.5 লাখ টাকা যত ফাংশন আছে। 1.5 লাখ টাকা বেচতে গেলে কে নিবে? 5,000 টাকায় হচ্ছে ভালো ফাংশনওয়ালা পজ সফটওয়্যার পাওয়া যায়। এখন সে 5,000 টাকায় কেমনে বেচে? সে এর আগে 1.5 লাখ টাকায় বেচছে 10 বছর আগে, এবং তারপরে 1 লাখ টাকায় বেচছে, তারপর ওটা টাকা তার উঠে গেছে। এখন সে যা পায় তাই লাভ। ওই 5,000 টাকা নিয়ে চা বিড়ি সিগারেট খাবে, ওইটাই তার লাভ, কারণ এটা থেকে টাকা উঠে গেছে। বাংলাদেশে হয় কি, একজন একটু ভালো করলে সে বাকিদের কথা চিন্তা করবে, সে ইন্ডাস্ট্রির কথা চিন্তা। আমি আমারটা চিন্তা করতেছি, আমি বের হইলে বাসি ক্লাসরুমগুলো যায়, কিন্তু ক্লাসে যে আরও মানুষ আছে তাদেরকেও যে সার্ভাইভ করতে হবে। তারা সার্ভাইভ করলেই যে আমাকে ঠেলে তুলবে, আর তারা সার্ভাইভ না করলে যে আমিও পড়ে যাব, সেই চিন্তাটা আমার নাই। বোঝা গেছে? এইভাবে মার্কেটের কিছু জায়গা নষ্ট হয়েছে। এই নষ্ট হওয়ার কারণে আমাদের ইনোভেটিভ নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে প্রজেক্টটা আমি আপনাদের দেখালাম, এটাও খুব সুন্দর একটা প্রজেক্ট হতে পারে যদি বুঝাইতে পারেন। না বুঝতে পারলে লাভ নেই। বোঝা গেছে? পাক্কা? এখন প্রোটোটাইপের কাজ হবে, পাবো নেক্সট উইকে। কয়েকজন অ্যাভয়েড করে গেছে, আরেকজন মাথা নাড়িয়েছে, ও পিছিয়ে আছে। আমার মাথা না নাড়লেও চলবে, তখন পরের দিন আসে বলবে না আমি তো ওই দিন মাথা নাড়াইনি। আর আমাকে কাইন্ডলি এরকম কিছু বুঝাবেন না। ওই যে হাত মার্কা মাজন খুব চলতেছে, হাত মার্কা মাজন দাঁতের মাজন খুব চলতেছে। আর ম্যাজিস্ট্রেট ওইটা নকল হয়েছে, নকল ফ্যাক্টরি থেকে ম্যাজিস্ট্রেট গেছে, গিয়ে বলছে এই হাত মার্কা তো আর একজনের, আপনি কেন বানাচ্ছেন? হাত কি মানুষের একটা নাকি? ওটা ডান হাত, আমারটা বাম হাত। তো কেউ যদি কপি পেস্ট করে আমাকে দেন, আমি কিন্তু বুঝতে পারবো। হয়তো চোরকে না ধরে বাটপারটাকে ধরতে পারবো, মানে যে চুরি করছে তাকে হয়তো ধরতে পারলাম না, যে আসলে নিজে বানাইছে তার মার্ক কমাই দিলাম, এরকমটা হইতে পারে। ঠিক আছে? তো সাবধান, আমি বুঝতে পারবো প্রত্যেকটার যেন প্রত্যেকের সাথে একটা আলাদা সিগনেচার থাকে। এই সফটওয়্যারের টুল বক্সে অথবা এইখানে এই কোনো একটা লেভেল নিয়ে আপনার নাম, ইমেল অ্যাড্রেস দিলেন, কন্ট্যাক্ট নাম্বার দিলেন। কেউ আপনাকে SMS করবে না, কল করেও জ্বালাবে না, বাট থাকলো ডকুমেন্টেশন। ঠিক আছে? পারলে প্রত্যেকটা ফর্মে দিয়ে দেন, বা আপনি নিজস্ব কিছু ডিজাইন কনসেপ্ট অ্যাপ্লাই করেন। আপনি আপনার বাটনটা কাস্টমাইজ করেন, টেক্সট বক্সগুলো কাস্টমাইজ করেন, যাতে করে আপনি নিজেই বলতে পারেন এইখানে আমি এই কাজটা করছি, যার কারণে এটা আমার। অ্যাবাউট মি মেনুতে একটা ফর্ম দিতে পারেন। প্রথম অবস্থায় সবাই তার পাসপোর্ট সাইজের একটা ছবি দেয়, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেয়, এগুলো কিছুই না। abc.com একটা কোম্পানির নাম দিবেন, সাপোর্টের জন্য কাকে ফোন করবে, সেল মানে ইনফরমেশন জানার জন্য কাকে ফোন করবে, প্রাইসিং বা নেক্সট ইয়ার জন্য কাকে ফোন করবে, এই টাইপের ইনফরমেটিভ ইনফরমেশন দিবেন। কি বলে এগুলোকে? প্রফেশনাল ইনফরমেশন। ঠিক আছে? এগুলোতে ইউনিক তথ্য দিয়ে আপনি যে কোনোভাবে বুঝাইতে হবে এটা আপনিই করছেন। ঠিক আছে? আরও উপায় আছে, ভিতরে কিছু ফাইল আছে, কোন কম্পিউটার থেকে হয়েছে, মেশিনের নাম কি, এটা দেখলে বোঝা যাবে। কেউ যদি এমন হন যে 2-3 জন সেম পিসিতে কাজ করছেন, সেটা কাইন্ডলি জানায়েন। আচ্ছা, বাইরের কোনো পিসিতে কি রান করতে পারেন না বলতে? ওই প্রজেক্টগুলো আপনি প্রজেক্ট কিভাবে নিয়েছেন অন্য পিসিতে? সমস্যা হওয়ার কথা না তো। আচ্ছা, এটা রান টাইমে কাজ করবে। অন্য পিসিতে প্রজেক্টটা ওপেন করতে গেলে টেলেক্স টুল বক্সে থাকতে হবে, কিন্তু রান টাইমে অন্য সব পিসিতে কাজ করবে, কারণ যখন ওই যে বিউল ডিবাগ করেন রেফারেন্সে টেলেরিকের ডিএলএলগুলো বসে যায়। ঠিক আছে? ও হ্যাঁ, এটা হবে না। আপনার অন্য ভিজুয়াল স্টুডিওতে, অন্য মেশিনের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতে পারবে না, সেটাতেও টেলেরিক থাকতে হবে, কিন্তু রান টাইমে যে কোনো পিসিতে চলবে। আপনি টেলেরিক বাদ দেন, আগে বেসিক, আগে দেখি নিজের দেশ। ঠিক আছে? আগে বেসিক, তারপরে টেলেরিক করেন, যা খুশি করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, টেলেরিকের কন্ট্রোলগুলো দেখছেন না? তাহলে আপনি টেলেরিকের মতো সুন্দর কন্ট্রোল বানাবেন কাছাকাছি। ঠিক আছে? এবং যখন আমি প্রজেক্ট শুরু করবো আমাকে কোশ্চেন করবেন, এটা এরকম সুন্দর করবো কীভাবে, এরকম সুন্দর কীভাবে, আমি দেখাই না দিলেও বলে দিব।
ঠিক আছে, ও এটা হেল্প আমাদের করবে সবাইকে, সবাই সাক্ষী। ওকে, কালো দিলে লেখা সাদা দিতে হবে। একটু 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 হ্যাঁ বলেন। একটা ক্লাসে কতগুলো অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, মানে কতগুলো অবজেক্ট অলরেডি ক্রিয়েট হয়েছে, আমি কোনের মাধ্যমে কিভাবে জানি? কতগুলো অবজেক্ট ক্রিয়েট হয়েছে না, তো মানে কতগুলো ইনস্ট্যান্সে রান করতেছে, এটা কিভাবে জানবেন? কোশ্চেনটা খুবই অ্যাডভান্স লেভেল। তবে আনফর্চুনেটলি আমি জানি, এটা আপনার প্রত্যেকটা ক্লাসের ভিতর আপনি স্ট্যাটিক একটা কাউন্টার নেবেন, ক্লাসের ভিতর স্ট্যাটিক কাউন্টার নেবেন। প্রত্যেকটা ক্লাসে স্ট্যাটিক যেটা থাকে সেটার অবজেক্টের মধ্যে শেয়ার হয়। তাহলে ধরেন স্টুডেন্ট ক্লাসে আপনি একটা নিলেন যে স্ট্যাটিক ইন্ট কাউন্টার, এবার কনস্ট্রাক্টরের ভিতরে ওটার একটা কনস্ট্রাক্টর থাকবে না, কনস্ট্রাক্টরের ভিতরে লিখবেন দিস ডট কাউন্টার প্লাস প্লাস। যেহেতু কাউন্টারটা স্ট্যাটিক, ওর অবজেক্টের ভিতরে শেয়ার হবে, তাহলে প্রত্যেকটা অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন ওটার কাউন্ট মান বাড়বে, এবং ওইটার ভিতর থেকে আপনি যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন যে এটার কতগুলা ইনস্ট্যান্সে রান করতেছে। এই একটাই উপায়। আর একটা উপায় আছে, যতবার ইনস্ট্যান্সে ক্রিয়েট করবেন নিজেই গণেন, এটা ডায়নামিক হবে, ঠিক আছে? আচ্ছা, কিছু জিনিস আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে। আমাদের নেক্সট ক্লাসই হবে ডাটাবেজ অ্যানালাইসিস। হ্যাঁ, কেন আমরা রিলেশনাল, এখানে তো আমরা দেখছি পুরো রিলেশনাল ডাটাবেজ। দেখেন, স্টুডেন্ট একটা টেবিল করলে একটা ইনসার্ট, একটাই আপডেট, একটাই ডিলিট, একটাই ডিসপ্লে, সফটওয়্যার ডান। সেখানে কেন আমি স্টুডেন্টের এখানে সিটি আইডি, কোর্স আইডি, ইমেল, আলাদা টেবিল, এরকম 10-12টা টেবিল করব? এটার ব্যাপারটা কি? নর্মাল ডাটাবেজ আর রিলেশনাল ডাটাবেজের পার্থক্য কী? কেন রিলেশনাল ডাটাবেজ করব? এটাতে যদি আমরা সন্তোষজনক কোনো অ্যান্সার পাই নেক্সট ক্লাসে, তাহলে নেক্সট ক্লাসেই আমরা ছোটোখাটো একটা এক্সাম্পল রিলেশনাল ডাটাবেজে কন্ডাক্ট করে দেখবো যে কীভাবে রিলেশনাল ডাটাবেজ করে। তারপরে ক্লাসে আর একটা বড়ো ডাটাবেজ, বড় সিস্টেম, আমি কিছু কাগজপত্র নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের 4-5 জনকে করে একটা একটা করে সেট দিব। ওইটা থেকে রিলেশনাল ডাটাবেজ আবার অ্যানালাইসিস করবো, করে তারপরে আমরা ডাটাবেজের ক্রিয়েট করা বিভিন্ন অবজেক্টগুলো দেখবো। হ্যাঁ, 4-5টা ক্লাস আমাদের বোরিং যাবে, মানে কনসেপচুয়াল যাবে, কাজ খুব কম হবে কিন্তু লজিক খুব বেশি হবে, ঠিক আছে? তারপরে আমরা আবার সি শার্পের কোডে ঢুকে যাব। এখন আপনারা টেনশন মুক্ত, শুধু হলো অ্যাসাইনমেন্টটা দিতে হবে।